জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ। এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজাকার মোবারক হোসেনের রায় আজ, অভিযুক্তকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। দর্শক শুভেচ্ছা, যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানফির আহমেদ ইমন। এখন ব্যাংকে না গিয়েই হোক ব্যাংকে, বাঁচা গেল। গ্রেফতার রাতে আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। গত রাতে হুলিয়া মাথায় নিয়ে কলকাতা থেকে দেশে ফেরেন তিনি। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে দেয়া তার বক্তব্যের জেরে ঢাকা সহ সারা দেশে 22টি মামলা হয়। এতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। গত রাত 8:30টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় পৌঁছান তিনি, কিন্তু এর পরপরই চলে যান অজ্ঞাত স্থানে। গত রাতে লতিফ সিদ্দিকীর দেশে ফেরার বিষয়টি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশ্চিত করলেও তার অবস্থান সম্পর্কে কেউ কিছুই জানাতে পারেনি। অজ্ঞাত স্থানে চলে যাওয়ার আগে বিমানবন্দরে ছিল নাটকীয় অবস্থা। লতিফ সিদ্দিকী কখন কিভাবে এলেন বা বাইরে চলে গেলেন তা নিয়ে মুখ খোলেনি কেউ। তবে দল থেকে বহিষ্কার হওয়া লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব না থাকায় ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি বিমানবন্দরে, তাই অভ্যন্তরীণ বন্দর দিয়ে তিনি বেরিয়ে যান বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। রাত 9:15টায় সিলভার রঙের একটি গাড়িতে চড়ে বেরিয়ে যান তিনি। সাথে ছিল সাদা পোশাকের 2-1জন ব্যক্তি। বিমানবন্দরে কেউ এ বিষয়ে কথা না বললেও যাত্রী হিসেবে অনেকেই নির্বিঘ্নে বেরিয়ে যেতে দেখেছেন তাকে। আমি বলেছি, আপনি যে দেশে ফিরলেন আপনার কোনো প্রবলেম হবে না? বলে কি আর প্রবলেম হবে? তো উনি একটা ছেলেকে ডাকতেছিল, এই বেটা এদিকে আসো, আমার ট্রলিটা একটু ধরো। তো ওরা এদিক সেদিক তাকাচ্ছিল, কয় ওরা তা এই এদিক সেদিক তাকাচ্ছ কেন? আমি কি ওরা ভয় পাচ্ছে আর কি। কয় কিসের ভয়? তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লতিফ সিদ্দিকীর দেশে আসার বিষয়টি নিশ্চিত করলেও তার অবস্থানের কথা জানাতে পারেননি। আপনারা যে প্রশ্নটা জিজ্ঞাসা করবেন, এখন পর্যন্ত আমি কিছু জানি না। আমি শুনেছি সে আসছে, এর বেশি কিছু জানি না। পবিত্র হজ, তাবলিগ জামাত সহ ধর্মীয় বিষয়ে কটূক্তি করায় মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় লতিফ সিদ্দিকীকে। 12 অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতি মণ্ডলী থেকে বহিষ্কার। এরপর 24 অক্টোবর তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া একটি ব্যক্তি কিভাবে বিমানবন্দরের মতো এরকম নিষিদ্ধ নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাইরে বেরিয়ে গেল, সেই বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা বিভাগ, এমনকি বাইরে দায়িত্ব পালন করা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তা কিছুই বলতে পারেননি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে দুর্নীতির মামলায় বিশেষ আদালতে আজ সাক্ষ্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দেন আদালত। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। তবে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার লিভ টু আপিল এর শুনানি এখনো চলছে। এর আগে ওই দুই মামলার অভিযোগ গঠন এবং অভিযোগ আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দুটি লিভ টু আপিল দায়ের করেছিলেন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুটি মামলা, যেই মামলার সাথে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর কোনো সম্পৃক্ততা ছিল না এবং মামলার যেখান থেকে উৎপত্তি সেই ফাইলেরও কোনো অস্তিত্ব এখন পর্যন্ত সরকার উদ্ঘাটন করতে পারে নাই। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধ মামলা রায় আজ। সকাল 9:15টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। 71 মানবতা বিরোধী 5টি অভিযোগে 2013 23 এপ্রিল মোবারকের আনুষ্ঠানিক বিচার শুরু হয় ট্রাইব্যুনাল 1-এ। দুপক্ষের যুক্তিতর্ক শেষে গত 2রা জুন ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন।
দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন সহকর্মী শাকিল হাসান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, ট্রাইব্যুনাল প্রাঙ্গণের আপনি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে এর আগে জানিয়েছিলেন, ঠিক এখন কেমন অবস্থা দেখছেন, আর ঠিক কটা নাগাদ আসলে রায় ঘোষণা শুরু হতে পারে বা ইতিমধ্যে রায় পড়া কি শুরু হয়েছে কিনা? দর্শক, দুঃখিত, আমরা যান্ত্রিক গোলযোগের কারণে শাকিল হাসানের কথা আমরা শুনতে পাচ্ছিলাম না। আবারও আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদ দিতে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা এবং নির্যাতনের 5টি অভিযোগ আনা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেনের বিরুদ্ধে। 71-এ জামায়াতের সদস্য মোবারক পরবর্তীতে যোগ দেন আওয়ামী লীগে। এই প্রথম আওয়ামী লীগের বহিষ্কৃত একজন নেতার বিরুদ্ধে রায় ঘোষণা হচ্ছে। শাকিল হাসানের রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া নয়দিল গ্রামের মোবারক 71-এর স্থানীয় রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা ও নির্যাতনের মতো অনেক অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের তৈরি রাজাকারের তালিকায়ও নাম ছিল তার। 71-এর অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে একটি গণহত্যা, 2টি হত্যা এবং 2টি নির্যাতনের ঘটনায় মোবারকের জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায়। 2013 সালের 23 এপ্রিল বিচার শুরু হয় মোবারকের। এর মাসখানেক পর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। রাষ্ট্রপক্ষে 12 জন এবং আসামি পক্ষে 2 জন সাক্ষ্য দেন। বিচারিক প্রক্রিয়া শেষে গত 2 জুন মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। এর আগে গত বছরের 12ই মার্চ অভিযোগ আমলে নিয়ে জামিন বাতিল করে মোবারককে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। 71-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ। আব্দুল আলীকে হত্যা করছে, আশুরঞ্জনকে হত্যা করেছে বলে আমরা শুনেছি। কাজে আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি চাই। আমরা বিশ্বাস করি তার যে অপরাধ, সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি, তার মৃত্যুদণ্ড হবে। যমুনা নিউজের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন যমুনা নিউজ। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছিলাম, লতিফ সিদ্দিকী যিনি আগাম জামিনের জন্য হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। ঠিক এই মুহূর্তে আমরা যেতে চাই আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছে, যিনি আছেন হাইকোর্ট প্রাঙ্গণে। সাফা, ঠিক লতিফ সিদ্দিকী মানে কখন আদালত প্রাঙ্গণে উপস্থিত হলেন, আর এ পর্যায়ে জামিনের ব্যাপারটি আসলে কোন পর্যায়ে আছে? তানভীর, লতিফ সিদ্দিকী হাইকোর্টে এসেছেন, এখন পর্যন্ত তাকে আমরা কেউ দেখিনি। এমনকি হাইকোর্ট প্রাঙ্গণের অনেকেই যাদের সঙ্গে কথা বলেছি কেউই তাকে এখানে আসতে দেখেননি। কিন্তু যেটি শুরু থেকে আমরা যার বরাত দিয়ে বলছি এই তথ্যটি, সেটি হচ্ছেন তার আইনজীবী জনাব নুরুল ইসলাম নাহিদ। তিনি প্রথমে বলেছিলেন যে তিনি হাইকোর্ট প্রাঙ্গণে রয়েছেন, কিন্তু কিছুক্ষণ আগেই জনাব নুরুল ইসলাম সুজন তিনি বের হয়ে যাওয়ার সময় এই বিষয়ে তিনি আর কোনো কথাই বলেননি। আর আগাম জামিনের যে বিষয়টি, সেটি হচ্ছে আমরা প্রথমেই সেই চেম্বারে যে দেখেছি যে আগাম জামিনের ব্যাপারে তারা কথাবার্তা বলছিলেন, কিন্তু তার কিছুক্ষণ পরে, অর্থাৎ যেমনটি বলছিলাম যে নুরুল ইসলাম সুজন তিনি আগাম জামিনের কাগজপত্র, অর্থাৎ তারা যে পিটিশনগুলো রেডি করছেন সেই বিষয়টিও তিনি অস্বীকার করে গেছেন। মানে পুরো বিষয়টি এখন একটি ধোঁয়াশার মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, যেটি বোঝা যাচ্ছে। তাছাড়া হাইকোর্টের অর্থাৎ বার অ্যাসোসিয়েশনের যে ভবনটি, সেই ভবনটির নিচতলা থেকে 3 তলা পর্যন্ত এবং কি এনএক্সের প্রতিটি রুমেই বলতে গেলে আমি মোটামুটি দেখে এসেছি, কিন্তু এখন পর্যন্ত কোথাও কিন্তু লতিফ সিদ্দিকীকে আমি নিজে দেখিনি। কিন্তু প্রথমেই যেটি বলেছিলাম যে জনাব নুরুল ইসলাম সুজন তিনি প্রথমে বলেছিলেন যে তিনি এসেছেন, কিন্তু এখন কিন্তু তিনি অস্বীকারও করছেন না, আবার এই বিষয়ে তিনি মুখই খুলছেন না। তবে সবশেষ তিনি যেটি বলেছেন যে লতিফ সিদ্দিকী কেবল দেশে এসেছেন, এখন যে অবশ্যই তাকে আগাম জামিনের জন্য আসতে হবে, তো আজকে আসুক, আগামীকালকে আসুক, কোনো না কোনো দিন তিনি অবশ্যই আসবেন, এটা বলে কিছুক্ষণ আগেই নুরুল ইসলাম সুজন চলে গেছেন। তবে তানভীর, আমি বলে রাখছি যে তিনি যদি আজ এসেই থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে সবশেষ জানাবো। ধন্যবাদ আখলাকুস সাফা আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্য। ইসলাম, হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করে দেশের মানুষ, আওয়ামী লীগ ও সরকারের বিরাগভাজন হন লতিফ সিদ্দিকী। একজন মানুষের বচন এত খারাপ হতে পারে তা কল্পনাও করে না বাংলাদেশের বেশিরভাগ মানুষ। তার কথা শুনে অনেকের মনে প্রশ্ন জাগে, তিনি কি সুস্থ মাথায় এসব কথা বলেছেন?
যুক্তরাষ্ট্রে কি বলেছিলেন লতিফ সিদ্দিকী, দেখে নেওয়া যাক আরও একবার। অনুষ্ঠানটি ছিল সংবর্ধনার। আব্দুল লতিফ সিদ্দিকী ছিলেন মধ্যমণি। বক্তব্য শুরু হতেই টের পেয়ে যান প্রবাসী টাঙ্গাইলবাসী। কাকে ডেকে এনেছেন তারা? আবেগে কুঠারাঘাতকারী, বিশ্বাস সন্তরক। আমি জামায়াতে ইসলামের যত বিরোধী, তার চেয়ে হজের এবং তাবলীগের বিরোধী। যে কত ম্যান পাওয়ার নষ্ট হয়, হজের জন্য 20 লক্ষ লোক আজকে সৌদিতে গেছে, এদের কোনো কাম নাই, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, হ্যাঁ, দেশের টাকা নিয়ে যে ওদের দিয়েছে। তখনও মন্ত্রিসভার সিনিয়র সদস্য লতিফ, তবুও তাচ্ছিল্য করে কথা বলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে। জয় ভাইকে সে করার কে, মানে ওনার একটা প্ল্যান, আমরা সেইটা বলো, ওনার একটা প্ল্যান, তুমিও সেই প্ল্যানটা করতে পারো, সিদ্দিকুর রহমানও করতে পারে। সংবাদ মাধ্যমকেও হেয় করে কথা বলেন লতিফ সিদ্দিকী। যারা ওই যে টেলিভিশনে যে কথাবার্তা কয়, আমি ওদেরকে টক মারাই, টক শো মানে হলো টক মারাই। অনুষ্ঠানেই বক্তব্যের প্রতিক্রিয়া শুরু হয়। আমন্ত্রণকারীরা টের পান খাল কেটে কুমির এনেছেন। কথার কুড়াল থেকে রক্ষা পাননি তারাও। আমি কিন্তু তোমাকে ডাকিনি, তুমি টাঙ্গাইলের ছেলে। আমিন বাবু, যমুনা নিউজ। ৭১ ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার মোবারক হোসেনের মানবতা বিরোধী অপরাধ মামলার রায় আজ। এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন সহকর্মী শাকিল হাসান। সবশেষ খবর জানাতে তিনি এখন যোগ দিচ্ছেন আমাদের সাথে। শাকিল, ট্রাইব্যুনাল প্রাঙ্গণের ঠিক নিরাপত্তা ব্যবস্থা আপনি আগের বুলেটিনে আমাদের জানিয়েছেন, তো ঠিক এখন কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থার? রায় পড়া কি শুরু হয়েছে? আজকে মানবতা বিরোধী অপরাধের ত্রয়োদশতম রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। আজকে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় আওয়ামী লীগ নেতা, যিনি 2 বছর আগে বহিষ্কৃত হয়েছেন দল থেকে, মোবারক হোসেন, তার মামলার রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল 1। তো সেই রায় ঘোষণা উপলক্ষে কিন্তু এরই মধ্যে ট্রাইব্যুনাল 1-এর 3 জন বিচারপতি, চেয়ারম্যান এম ইনায়েতুর রহিম, সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন এবং সদস্য বিচারপতি আনোয়ারুল হক, 3 জনে কিন্তু ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি, ট্রাইব্যুনাল 1 কিন্তু এজলাসে বসেননি। আর আপনি জানেন যে সকাল 9:15টার দিকে কিন্তু আজকের মামলার যে আসামি রয়েছেন মোবারক হোসেন, তাকে কিন্তু ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং তাকে ট্রাইব্যুনালের গরাতখানায় রাখা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ মোবারক হোসেনের বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল, সেই 5টি অভিযোগের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার টানমাইন্দাল এবং জাঙ্গাল গ্রামে 33 জনকে গণহত্যার অভিযোগ 1 নম্বর, এবং 2 নম্বর অভিযোগটি রয়েছে আনন্দময়ী কালীবাড়ি রাজাকার ক্যাম্পে আশুরঞ্জন দেবকে নির্যাতনের অভিযোগ। 3 নম্বর অভিযোগটি হলো ছাতিয়ান গ্রামের আব্দুল খালেককে হত্যা, এবং চতুর্থ অভিযোগটি রয়েছে শ্যামপুর গ্রামের 2 জনকে অপহরণ করে 1 জনকে হত্যার অভিযোগ, এবং সর্বশেষ অর্থাৎ 5ম অভিযোগটি রয়েছে খড়মপুর গ্রামের 1 জনকে আটক রেখে নির্যাতন। এই 5টি অভিযোগ রাষ্ট্রপক্ষ বলছে তারা 5টি অভিযোগকে পূর্ণাঙ্গভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছে, এবং এই মামলাটি কিন্তু রাষ্ট্রপক্ষে 12 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, এবং সেই 12 জন সাক্ষীর সাক্ষ্য দ্বারা কিন্তু এই অভিযোগগুলো প্রমাণ করতে সমর্থ হয়েছেন বলে রাষ্ট্রপক্ষ দাবি করেছে। অপরদিকে আসামি পক্ষে মোবারক হোসেন সহ এবং তার ছেলে, এই 2 জন রাষ্ট্রপক্ষের সাফাই সাক্ষ্য দেন, এবং আসামি পক্ষের আইনজীবীরা দাবি করছেন যে রাষ্ট্রপক্ষ যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো তারা প্রমাণ করতে সমর্থ হয়নি। এই মামলা থেকে মোবারক খালাস পাবেন বলে তারা দাবি করেছেন। আর নিরাপত্তার যে বিষয়টি বলছিলাম, রায় ঘোষণাকে কেন্দ্র করে বরাবরের মতোই আজকে কিন্তু সুপ্রিম কোর্ট চত্বর সহ ট্রাইব্যুনাল এলাকায় 3 স্তরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, এবং সেখানে পুলিশ, র্যাব এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছেন, এবং সাংবাদিক, আইনজীবী, পর্যবেক্ষক যারা রায় উপলক্ষে আসছেন রায় শোনার জন্য, তাদেরকে কিন্তু তল্লাশি করে ট্রাইব্যুনাল চত্বরে এবং এজলাস প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে কিন্তু অন্যান্য রায়ের মতোই আজকে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এর আগের রায় ঘোষণার ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে 10:30টার দিকেই ট্রাইব্যুনাল বসতেন, কিন্তু আজকে এখন পর্যন্ত প্রায় 35 মিনিট হয়ে গেছে 3 জন বিচারপতি ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন, তারপরও কিন্তু এখন পর্যন্ত ট্রাইব্যুনাল বসেননি রায় ঘোষণার উপলক্ষে। আর আমরা দেখেছি যে এর আগের রায়গুলোর ক্ষেত্রে 3 জন বিচারপতি 3টি ধাপে তারা রায় ঘোষণা করেন। প্রথম জন আনোয়ারুল ইসলাম, এর আগের রায়গুলোতে আমরা দেখেছি আনোয়ারুল ইসলাম সাক্ষ্যের অভিযোগগুলোর বিষয়ে তিনি রায়ের অংশটুকু পড়েন। পরবর্তীতে অপর সদস্য বিচারপতি জাহাঙ্গীর হোসেন, তিনি ফ্যাক্টস এবং অভিযোগের বিষয়ে পড়েন, এবং পূর্ণাঙ্গ রায়ের অংশটুকু পড়েন চেয়ারম্যান এম ইনায়েতুর রহিম। শাকিল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
অধ্যাপক শফিউল হত্যার পর ফেসবুকে আনসার আল ইসলাম নামের পেজ খুলে তা থেকে হত্যার দায় স্বীকার করার সঙ্গে জড়িত দুজনকে বগুড়া থেকে আটক করেছে রাজশাহী মহানগর পুলিশ। পুলিশ জানায় রোববার রাতে তাদের রাজশাহীতে আনা হয়। এদের মধ্যে রয়েছেন একজন মাদ্রাসা শিক্ষক ও অষ্টম শ্রেণীর একজন ছাত্র। তবে পুলিশ তাদের নাম পরিচয় প্রকাশ করেনি এখনো। তাদের সঙ্গে আটক করা হয়েছে আরও 3 জনকে, যাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত হাতিয়ার কেনা হয় বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আজ দুপুরে 3:30টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা রয়েছে আরএমপির। চট্টগ্রামে জঙ্গি সন্দেহে আটক পাকিস্তানি নাগরিক সহ 5 জনই কাজ করছিল মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSOর হয়ে। জয়েন্ট ইন্টারোগেশন সেলের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এনজিওর কর্মকাণ্ডের আড়ালে রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠিত করে এরা বড় ধরনের মিশনে নেমেছিল বলে ধারণা গোয়েন্দাদের। জঙ্গি সন্দেহে চট্টগ্রামে পাকিস্তানি এক নাগরিক সহ আটক 5 জনেই মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSOর সাথে জড়িত। জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদে এমন আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। এর মধ্যে পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আলম গ্লোবাল রোহিঙ্গা সেন্টার GRC নামে একটি এনজিওর পরিচালক, আরাকান রোহিঙ্গা ইউনিয়ন ARU নামে আরেকটি উগ্রপন্থী সংগঠনের সাথে যৌথভাবে কাজ করে GRC। আর সৌদি আরব ও বাংলাদেশ 2 দেশেরই নাগরিকত্ব রয়েছে বলে দাবি আটক আব্দুল মজিদের। দুজনের পাসপোর্ট পরীক্ষা করে অল্প সময়ে বিভিন্ন দেশ সফরের তথ্য রয়েছে পুলিশের কাছে। যে পাকিস্তানি নাগরিক, সে যে একটা এনজিওর সাথে জড়িত সে দাবি করছে। তারপরে সে ওই এনজিওর ডাইরেক্টর, যেটার সে বলছে যে ওটার হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডে। তো এগুলি ওই এনজিওটা আমাদের দেশে আসলে এনলিস্টেড কিনা সেটাও আমরা যাচাই বাছাই করে দেখছি। সে বলছে যে তারা রোহিঙ্গাদের নিয়ে কাজ করে। আটক বাকি 3 জনের মধ্যে শফিউল্লাহর বাড়ি বান্দরবনের নাইক্ষংছড়ি। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন গতবার। এক সময় জামায়াতের রাজনীতি করলেও পরে যোগ দেন আওয়ামী লীগে। কক্সবাজারে নাশকতা ও সহিংসতার 3টি মামলায় চার্জশিটভুক্ত আসামি সালামতুল্লাহর বিরুদ্ধেও রয়েছে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ। তারা যদিও বলছে তারা যে ব্যবসা সংক্রান্ত কাজে ওখানে ছিল ওই হোটেলে, কিন্তু এখনো পর্যন্ত মনে হচ্ছে যে তারা অন্য কোনো বিষয়ে ওখানে ছিল, হয়তো ব্যবসা নয়। সেটা এমনও হতে পারে যে তাদের পিছনে হয়তো কেউ থাকতে পারে। তো সবগুলোই আমরা অবশ্যই এটা আমাদের তদন্তে বেরিয়ে আসবে। এই 5 জনেই RSOর হয়ে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠিত করছিল বলে ধারণা গোয়েন্দাদের। খুঁজে দেখা হচ্ছে তাদের অর্থায়নের উৎস। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। যমুনা নিউজের পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন যমুনা নিউজ। অর্থমন্ত্রী অরুণ জেটলি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেশপ্রেম নিয়ে কটাক্ষ করায় আজ কলকাতায় ব্যাপক বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকারকে চাপে ফেলতেই বর্ধমানে জঙ্গি তৎপরতার নাটক সাজিয়েছে বিজেপি। রোববার তৃণমূল মুখপাত্র ডেরেক ও ব্রায়ান বর্ধমান বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দিকে আঙ্গুল তোলেন। বলেন এটা বিজেপির জন্য ভিন্ন ষড়যন্ত্রের অংশ। এর পরপরই নিজের ব্লগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি দাবি করেন এ ধরনের মন্তব্যে দুষ্কৃতকারীরা আরও মদত পায়। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে জাতীয়তাবাদের সাথে খাপ খায় না বলেও সমালোচনা করেন জেটলি। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গ সরকার বা গোয়েন্দারা এমন কোনো প্রমাণ দিতে পারেননি যাতে প্রমাণ হয় এটি সাজানো ঘটনা। শেষ করব যমুনা নিউজ, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। গ্রেফতার এড়াতে আগাম জামিন নিতে হাইকোর্টে লতিফ সিদ্দিকী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ। এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজাকার মোবারক হোসেনের রায় আজ, অভিযুক্তকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী আয়োজন বিজনেস টুডে দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বাইরে দায়িত্ব পালন করা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তা কিছুই বলতে পারেননি।
আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। এনজিওর সাথে জড়িত সে দাবি করছে, তারপরে সে ওই এনজিওর ডাইরেক্টর, যেটা সে বলছে যে ওটার হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডে। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার লিভ টু আপিল এর শুনানি এখনো চলছে। এর আগে ওই দুই মামলার অভিযোগ গঠন এবং অভিযোগ আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দুটি লিভ টু আপিল দায়ের করে পাচ্ছিলাম না। আবার আমরা পরবর্তীতে তার সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদটিতে। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা এবং নির্যাতনের 5টি অভিযোগ আনা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার। মন্ত্রিত্ব না থাকায় ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি বিমানবন্দরে, তাই অভ্যন্তরীণ বন্দর দিয়ে তিনি বেরিয়ে যান বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রচার হয়। রাত 9:15টায় ট্রাইব্যুনাল বসেননি রায় ঘোষণার উপলক্ষে। আর আমরা দেখেছি যে এর আগের রায়গুলোর ক্ষেত্রে 3 জন বিচারপতি 3টি ধাপে তারা রায় ঘোষণা করেন। প্রথমজন আনোয়ার এবং মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজাকার মোবারক হোসেনের রায় আজ অভিযুক্তকে নেওয়া হয়েছে ট্রাইব্যুনালে। বলছে তারা 5টি অভিযোগই পূর্ণাঙ্গভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছে এবং এই মামলাটি কিন্তু রাষ্ট্রপক্ষে 12 জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং সেই 12 জন সাক্ষীর সাক্ষ্য দ্বারা কিন্তু এই ক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারকে চাপে ফেলতেই বর্ধমানে জঙ্গি তৎপরতার নাটক সাজিয়েছে বিজেপি। রোববার তৃণমূল মুখপাত্র ডাইরেক্টর খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দেন আদালত। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। তবে চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি 3 জন বিচারপতি ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন, তারপরও কিন্তু এখন পর্যন্ত ট্রাইব্যুনাল বসেননি রায় ঘোষণার উপলক্ষে। আর আমরা দেখেছি যে এর আগের রায়গুলোর ক্ষেত্রে রায় ঘোষণার ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে 10:30টার দিকেই ট্রাইব্যুনাল বসতেন, কিন্তু আজকে এখন পর্যন্ত প্রায় 35 মিনিট হয়ে গেছে। 3 জন বিচারপতি ট্রাইব্যুনালে এসেছেন। মোবারক হোসেন তাকে কিন্তু ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং তাকে ট্রাইব্যুনালের গরাতখানায় রাখা হয়েছে। ট্রাইব্যুনাল 1-এ মোবারক হোসেনের বিরুদ্ধে যে 5টি অভিযোগ আনা হয়েছিল সেই 5টি অভিযোগের মধ্যে রয়েছে শহীদদের সংগঠিত করে এরা বড় ধরনের মিশনে নেমেছিল বলে ধারণা গোয়েন্দাদের। জঙ্গি সন্দেহে চট্টগ্রামে ধর্মীয় বিষয়ে কটূক্তি করায় মন্ত্রিসভা থেকে অপসারণ করা হয় লতিফ সিদ্দিকীকে। 12 অক্টোবর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সভাপতি মণ্ডলী থেকে বহিষ্কার। এরপর সেলের জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এনজিওর কর্মকাণ্ডের আড়ালে রোহিঙ্গা বিদ্রোহীদের সংগঠিত করে এরা বড় ধরনের মিশনে নেমেছিল বলে ধারণা গোয়েন্দাদের। দাবি করছেন যে রাষ্ট্রপক্ষ যে অভিযোগগুলো এনেছে সেই অভিযোগগুলো তারা প্রমাণ করতে সমর্থ হয়নি। এই মামলা থেকে মোবারক খালাস পাবেন বলে তারা দাবি করেছেন। আর নিরাপত্তার যে বিষয়টি বলছিলাম, সাক্ষী সাক্ষ্য দিয়েছেন এবং সেই 12 জন সাক্ষীর সাক্ষ্য দ্বারা কিন্তু এই অভিযোগগুলো প্রমাণ করতে সমর্থ হয়েছেন বলে রাষ্ট্রপক্ষ দাবি করেছে। অপরদিকে আসামি পক্ষে মোবারক হোসেন সহ এবং যে নুরুল ইসলাম সুজন তিনি আগাম জামিনের কাগজপত্র অর্থাৎ তারা যে পিটিশনগুলো রেডি করছেন সেই বিষয়টিও তিনি অস্বীকার করে গেছেন। মানে পুরো বিষয়টি এখন একটি 3টি ধাপে তারা রায় ঘোষণা করেন। প্রথমজন আনোয়ারুল ইসলাম, এর আগের রায়গুলোতে আমরা দেখেছি আনোয়ারুল ইসলাম সাক্ষীর অভিযোগগুলোর বিষয়ে তিনি রায়ের গ্রেফতার রাতে আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। গতরাতে হুলিয়া মাথায় নিয়ে কলকাতা থেকে দেশে ফেরেন তিনি। ধর্মীয় আমাদের সহকর্মী আখলাকুস সাফার কাছে, যিনি আছেন হাইকোর্ট প্রাঙ্গণে। সাফা, ঠিক লতিফ সিদ্দিকী মানে কখন আদালত প্রাঙ্গণে উপস্থিত হলেন আর এ পর্যায়ে জামিনের ব্যাপারটি আসলে কোন পর্যায়ে আছে? শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার রাজাকার কমান্ডার মোবারক মনে হচ্ছে যে তারা অন্য কোনো বিষয়ে ওখানে ছিল, হয়তো ব্যবসা নয়। সেটা এমনও হতে পারে যে তাদের পিছনে হয়তো কেউ থাকতে পারে। তো সবগুলো মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দেন আদালত। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। তবে সহ সারা দেশে 22টি মামলা হয়। এতে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে। অজ্ঞাত স্থানে চলে যাওয়ার আগে বিমানবন্দরে ছিল নাটকীয় অবস্থা। লতিফ সিদ্দিকী কখন কিভাবে এলেন বা বাইরে চলে গেলেন তা নিয়ে মুখ খোলেনি কেউ। তবে বন্দরে ছিল নাটকীয় অবস্থা। লতিফ সিদ্দিকী কখন কিভাবে এলেন বা বাইরে চলে গেলেন তা নিয়ে মুখ খোলেনি কেউ। তবে দল থেকে বহিষ্কার হওয়া লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব গত রাত 8:30টার দিকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় পৌঁছান তিনি, কিন্তু এর পরপরই চলে যান অজ্ঞাত স্থানে। গত রাতে
দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আছেন সহকর্মী শাকিল হাসান। সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, ট্রাইব্যুনাল প্রাঙ্গণের আপনি নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের। আশুরঞ্জনকে হত্যা করেছে বলে আমরা শুনেছি। কাজে আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি চাই। আমরা বিশ্বাস করি তার সেই অভিযোগগুলো তারা প্রমাণ করতে সমর্থ হয়নি। এই মামলা থেকে মোবারক খালাস পাবেন বলে তার দাবি করেছেন। আর নিরাপত্তার যে বিষয়টি বলছিলাম, রায় ঘোষণাকে কেন্দ্র করে বরাবরই ঢাকা। অন্যদিকে দুর্নীতির মামলায় বিশেষ আদালতে আজ সাক্ষ্য দেবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাজধানীর আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। কখন কিভাবে এলেন বা বাইরে চলে গেলেন তা নিয়ে মুখ খোলেনি কেউ। তবে দল থেকে বহিষ্কার হওয়া লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব না থাকায় ভিআইপি মর্যাদা দেওয়া হয়নি বিমানবন্দরে। কোর্ট প্রাঙ্গণের অনেকেই যাদের সঙ্গে কথা বলেছি কেউই তাকে এখানে আসতে দেখেননি, কিন্তু যেটি শুরু থেকে আমরা যার বরাত দিয়ে বলছি এই তথ্যটি, সেটি হচ্ছেন তার আবেগে কুঠারাঘাতকারী বিশ্বাস সন্তারক। আমি জামাতে ইসলামের যত বিরোধী, তার চেয়ে হজের এবং তাবলীগের বিরোধী। এখন পর্যন্ত কোথাও কিন্তু লতিফ সিদ্দিকীকে আমি নিজে দেখিনি, কিন্তু প্রথমেই যেটি বলেছিলাম যে জনাব নুরুল ইসলাম সুজন তিনি এরপর 24শে অক্টোবর তার আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া একটি ব্যক্তি কিভাবে নাটক সাজিয়েছে বিজেপি। রোববার তৃণমূল মুখপাত্র ডেরেক ও ব্রায়ান বর্ধমান বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত অভিযোগে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দিকে দাবি করেন। এ ধরনের মন্তব্যে দুষ্কৃতকারীরা আরও মদত পায়। মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে জাতীয়তাবাদের সাথে খাপ খায় না বলেও সমালোচনা করেন জেটলি। তিনি আরও বলেন, এখন পর্যন্ত তাকে আমরা কেউ দেখিনি, এমনকি হাইকোর্ট প্রাঙ্গণের অনেকেই যাদের সঙ্গে কথা বলেছি কেউই তাকে এখানে আসতে দেখেননি, কিন্তু যেতেই টের পেয়ে যান প্রবাসী টাঙ্গাইলবাসী। কাকে ডেকে এনেছেন তারা? আবেগে কুঠারাঘাতকারী বিশ্বাস সন্তারক। আমি জামাতে ইসলামের যত বিরোধী, এ বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ, নিরাপত্তা বিভাগ, এমনকি বাইরে দায়িত্ব পালন করা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তা কিছুই বলতে পারেনি। করে এরা বড় ধরনের মিশনে নেমেছিল বলে ধারণা গোয়েন্দাদের। জঙ্গি সন্দেহে চট্টগ্রামে পাকিস্তানি এক নাগরিক গ্রেফতার এড়াতে আগাম জামিন নিতে হাইকোর্টে লতিফ সিদ্দিকী। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSOর সাথে জড়িত জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদে এমন আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। বিচ্ছিন্নতাবাদী সংগঠন রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSOর সাথে জড়িত জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদে এমন আরও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য প্রাঙ্গণে রয়েছেন। কিন্তু কিছুক্ষণ আগেই জনাব নুরুল ইসলাম সুজন তিনি বের হয়ে যাওয়ার সময় এই বিষয়ে তিনি আর কোনো কথাই বলেননি। আর আগাম জামিনের যে